যত মন্ত্রী আছে, যত তৃণমূল করে, এরা পেশাগতভাবে প্রফেশনাল। এরা হলো মস্তান, খুনি, ডাকাত, চোর। তাই এদের সাথে লড়াই করতে গেলে এখানে জোরজার মুলুক তাকি দেখাতে হবে, নইলে কি করে সম্ভব? এই তৃণমূলগুলোকে যদি আইনের রাস্তা দেখাতে যান, হবে? আমি বিশ্বাস করি না। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। দাদা, ইডির তল্লাশি বা অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী গেলেন প্রতীক জৈনের বাড়িতে এবং গিয়ে একটি সবুজ ফাইল সঙ্গে হার্ড ডিস্ক নিয়ে চলে এলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি তো আবার মুখ্যমন্ত্রী এবং পুলিশের পক্ষ থেকে ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে মস্তান মন্ত্রী, সেটা কালকে তিনি পশ্চিম বাংলাতে প্রমাণ করে দিয়েছেন। তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে মস্তান মন্ত্রী, মস্তানি তার পেশা। মস্তানি, খুন, চুরি, ধর্ষণ, রাহাজানি, এইগুলো যে পেশাগত, তৃণমূল যারা করে তারা যে পেশাগতভাবে এটা করে, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডের সময় ফাইল জোর করে ছিনিয়ে নিয়ে সেইটা তিনি প্রমাণ করে দিয়েছেন। যত মন্ত্রী আছে, যত তৃণমূল করে, এরা পেশাগতভাবে প্রফেশনাল। এরা হলো মস্তান, খুনি, ডাকাত, চোর। এটা কালকে প্রমাণ হয়ে গেছে। ভারতবর্ষের ইতিহাসে, ভারত স্বাধীন হওয়ার পর কোনো মুখ্যমন্ত্রী স্তরের কোনো নেতা তারা কোনো কর্তব্যরত সরকারি কর্মচারীকে, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, তাকে এই দৃষ্টান্ত ভারতবর্ষে আছে বলে আমি অন্তত মনে করি না। ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, এ রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে। যেখানে মুখ্যমন্ত্রী নিজে মস্তানি করার জন্য প্রকাশ্যে তিনি গিয়ে ইডির অফিস থেকে ফাইল ছিনতাই করে নিয়ে যেতে পারেন, এবং ফুল ফোর্স নিয়ে, তৃণমূলের লোকজন আছে, পুলিশ আছে, এটা নিয়ে। ব্যক্তিগতভাবে আমি মনে করি গভর্নর এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সবার কাছে আবেদন থাকবে যে এই সরকার থাকাকালীন, এবং ইলেকশন কমিশন, যারা ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা রয়েছে তাদের কাছে, এই সরকার থাকাকালীন নির্বাচন না করিয়ে এই সরকারকে ডিসলভ করে নির্বাচন করানো উচিত। এবং আমি মনে করি এই কাজের জন্য মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেচার এটা বন্ধ করে দেওয়া উচিত। সবার আগে সরকারটাকে ডিসলভ করতে হবে। আপনি চিন্তা করে দেখুন, পশ্চিমবাংলার যারা কর্মচারী, তাদের ডিএ চুরি এই ইনসিডেন্ট থেকে প্রমাণিত। এসএসসিতে সাদা খাতায় চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, সাদা খাতায় চাকরি হয়েছে, এই ইনসিডেন্ট থেকে আমি লজিক্যাল কনক্লুশন ড্র করি। কারণ খোদ মুখ্যমন্ত্রী না থাকলে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি এটা পশ্চিমবাংলার যারা কর্মচারী, চাকরিজীবী, চাকরি প্রার্থী, চাকরি হারা, বেকার যুবক যুবতী, রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, আরো যত সেক্টরে মানুষজন রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আবেদন করবে, এই যদি একটা তৃণমূল কংগ্রেস দলের তাদের এটা যদি চরিত্র হয় যে জোর যার মুলুক তার। আমার একটা শুধু নেগেটিভ লেগেছে, ইডি বা সিবিআই আইনে যা আছে তারা সেটাই করছেন। তারা হাইকোর্টের কাছে এসেছেন, হাইকোর্টের কাছে এসে তারা সিবিআই তদন্তের প্রেয়ার করেছেন। এটা আইনে যা আছে তারা তাই করছে। বাংলার বিরোধীরা বোঝে না যে পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে মাসেল পাওয়ারে তারা অনেক পিছিয়ে। এখন সেটা ইডি সিবিআইও বোঝে না, এটা আমি বুঝতে পারলাম। এর আগেও এটা কিন্তু প্রথম ঘটনা নয়। পশ্চিমবাংলায় 2021 সালে যখন তৃণমূল জেনোসাইড চালিয়েছিল, গণহারে একটা জাতির ওপরে, একটা মানুষের ওপরে, বাঙালিদের ওপরে জেনোসাইড চালিয়েছিল তৃণমূল,
তৃণমূল দলটা, তখন বেশ কয়েকজন মন্ত্রীকে ইডি সিবিআই অ্যারেস্ট করেছিল। তখনও মুখ্যমন্ত্রী তার মস্তান বাহিনীকে নিয়ে, পুলিশকে নিয়ে, কলকাতার পুলিশ তখন যারা উচ্চপদস্থ অফিসাররা ছিল তাদের নিয়ে এই আমাদের নিজাম প্যালেস আক্রমণ করতে গিয়েছিলেন। এই উদাহরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দ্বিতীয়। আমি নিজে বুঝতে পারি না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরোধিতা করেন, না কেন্দ্র সরকারের সাথে তিনি মারপিট করেন, না কেন্দ্র সরকারের সাথে তিনি যুদ্ধ করতে চান। কোনটা আমি নিজে জানি না। এই ঘটনা এর আগেও ঘটেছিল এবং এটা পুনরাবৃত্তি হয়েছে। নিজাম প্যালেসের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বাংলায় জেনোসাইড চালানোর পরে, বাংলায় জেনোসাইড যার বিচার আজ অবধি হয়নি পশ্চিমবাংলাতে, এই যে ধরুন অভিজিৎ সরকার, তাকে গলায় দড়ি দিয়ে বেঁধে টেনে হিজড়ে বাইরে বার করে তার মায়েরকে দেখিয়ে মায়ের সামনে সেই ছেলের মাথা থেঁতো করে মারা হয়েছে এবং মাকে দেখানো হয়েছে। পরিবারের লোকের সামনে তাদের মেয়েকে, মাকে, বোনকে রেপ করা হয়েছে। এটা পশ্চিমবাংলায় হয়েছে। এটা পশ্চিমবাংলায় হয়েছে ঘরে ঘরে যারা বিরোধী, আমি কোনো রাজনৈতিক দল বলছি না, বিজেপি বলছি না, সিপিএম বলছি না, আইএসএফ বলছি না, যত বিরোধী দল আছে পশ্চিমবাংলায় 2021 সালের জেনোসাইডের তারা ভুক্তভোগী। তার বিচার পশ্চিমবাংলায় হয়নি। কলকাতা হাইকোর্ট 5 জাজেস বেঞ্চ সিবিআই কে তদন্ত করতে দিয়েছিল। এই ঘটনা ঘটেছে। অনেক যারা বিরোধী কর্মী তারা ঘর ছাড়া হয়ে গেছিলেন, বাড়ির থেকে পালাতে হয়ে গেছিল। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি বা ঘটে না। আপনি বলছেন এই যে কাজে বাধা দেওয়া বা এই যে তল্লাশি চলাকালীন চলে যাওয়া, এই যে ফাইল নিয়ে আসে, এর জন্য কড়া আইনি ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, কর্তব্যরত কোনো পুলিশ অফিসার, তাকে যদি কাজে বাধা দেওয়া হয়, শুধু পুলিশ অফিসার না, যে কোনো কর্তব্যরত অফিসার, সরকারি অফিসার, তার জন্য আমাদের ভারতবর্ষের আইন খুবই কড়া। বর্তমানে বিএনএসএ খুবই কড়া, আগে ইন্ডিয়ান পেনাল কোড ছিল, সেটাও খুবই কড়া। এটা নন বেলেবল কগনিজেবল অফেন্স হয়। নন বেলেবল কগনিজেবল অফেন্স মানে তিনি বেল পাবেন না, এবং কগনিজেবল মানে অ্যারেস্টেবল, তাকে অ্যারেস্ট করা যাবে বিনা ওয়ারেন্ট ছাড়া। এবং আমি আপনাকে বলি, ইডি বা সিবিআই এর, আমি বাবারও বলছি, আমি বারবারই একটা কথা বলি, পশ্চিমবাংলাতে আইনের শাসন নেই। পশ্চিমবাংলাতে শাসকের আইন আছে, আইনের শাসন পশ্চিমবাংলায় নেই। যেটা রাজনৈতিক দলগুলো যে ভুলটা করছে, যে তারা ভাবছে যে আইনের শাসন দিয়ে পশ্চিমবাংলাতে আইন এড়িয়ে দিয়ে হবে না, সেই ভুল যদি ইডি বা সিবিআইও করে হবে। কারণ পশ্চিমবাংলাতে প্রথমেই এটা বুঝতে হবে, যে সংস্থাই আসুক, ইডি আসুক, সিবিআই আসুক, সেন্ট্রাল ফোর্স আসুক, আর্মি আসুক, যেই আসুক, পশ্চিমবাংলাতে আইনের শাসন নেই। গ্রাস রুটে তো হাজার হাজার মানুষের হাজার হাজার ভুক্তভোগী মারা যাচ্ছে, খুন হচ্ছে, তো লোকে বুঝতে পারছে না। মুখ্যমন্ত্রী গেছেন, এটা থেকে এটা প্রমাণ হয় যে পশ্চিমবাংলাতে আইনের শাসন নেই। শাসকের আইন, মুখ্যমন্ত্রীর আইন। তাই এই সরকারকে ইমিডিয়েট ডিসলভ করে মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নিয়ে, এবং কাস্টাডিতে, আবারও বলছি, কাস্টাডিও যদি নিতে হয়, ইডি সিবিআই কে এই মর্মে তৈরি হতে হবে যে পশ্চিমবাংলায় ওনার ট্রায়াল করানো যাবে না, পশ্চিমবাংলার বাইরে নিয়ে যেতে হবে তৃণমূলের নেতাগুলো তুলে। এই পশ্চিমবাংলায় করতে পারবে না। যে পরিমাণ অস্ত্র, চুরির টাকা, মস্তান, এই ধরনের কথার থেকে আরো বেশি কিছু না বললে নয়, এগুলো তৃণমূলের কাছে মজুদ আছে। তাই এদের সাথে লড়াই করতে গেলে এখানে জোরজার মুলুক তা কি দেখাতে হবে, নইলে কি করে সম্ভব হবে। ইডি সিবিআই এখন শুধু আইন দিয়ে করলে চলবে? আজকে কোর্টে মামলা এসেছিল, বিচারপতি মামলাটা শুনে তিনি 2:30টার সময় ফিক্স করেছিলেন। তৃণমূলগুলো কি করেছে দেখুন, বিচারপতি উঠে চলে গেছেন, শেষ পর্যন্ত চলে যেতে বাধ্য, কোর্ট সামলাতে পারছে না। তো তাহলে পশ্চিমবাংলা আজ পুলিশ কি করেছে, কলকাতা পুলিশ
তৃণমূল কলকাতা পুলিশ আজকে কি করছিল? আমি তো শুনলাম, আমি কোর্টে প্রেজেন্ট ছিলাম না, মানে ওই পার্টিকুলার কোর্টে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম, যে তিনি বলেছেন যারা মামলা করছেন তারা থাকুন, যারা মামলার আইনজীবী বা কোনো সাথে যুক্ত নন তারা বাইরে যান। কেউ শোনেই না। তা এই তৃণমূলগুলোকে, বিশৃঙ্খলা কিন্তু আপনি অন্য কারোর থেকে পাবেন না তৃণমূল ছাড়া। এই তৃণমূলগুলোকে যদি আপনি আইন বোঝাতে যান, এই তৃণমূলগুলোকে যদি আইনের রাস্তা দেখাতে যান, হবে না, আমি বিশ্বাস করি না হবে। যে যে রাস্তা বোঝে তাকে সেই রাস্তা বোঝাতে হবে। যে আইন বোঝে তাকে আইন বোঝানো যাবে, যে আদালত বোঝে তাকে আদালত বোঝানো যাবে, যে আইন বোঝে তাকে আইন বোঝে। যে আইন বোঝেই না, যে মস্তানি বোঝে। আপনি মুখ্যমন্ত্রী গিয়েছে, একটা তো যারা অফিসার ধরুন, তারা তো এটা বাস্তব কারণে এটা কেউ ভাববে না যে মুখ্যমন্ত্রী এসে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। সে ভাববে মস্তান আসতে পারে, ছিনিয়ে নিয়ে চলে যাবে, আমার কাছে ফোর্স আছে। যে যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষাটা না বোঝাতে পারলে কোনো কিছুই, কোনো কার্যই সিদ্ধি হবে না, আইনের কার্যও সিদ্ধি হবে না। দাদা, হাইকোর্টে এই পিটিশনে অনেকগুলো জিনিস বলেছে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখার কথা বলেছে। জোর করে অবৈধভাবে যে জিনিসগুলো তুলে নিয়েছেন সেগুলো ইডির হাতে তুলে দিতে হবে, এবং সেই সঙ্গে ইডিকে যেভাবে কাজে বাধা দেওয়া হয়েছে সেটা যে অসাংবিধানিক এবং অবৈধ বলে ঘোষণা করতে হবে, এবং ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। গ্রেপ্তার 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 গ্রেপ্তার, আগে গ্রেপ্তার, আগে গ্রেপ্তার। গায়ের জোর যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারে, তাকে ইডি বা সেন্ট্রাল ফোর্স যারা আছে তাদেরও আমার মনে হয় এখানে গায়ের জোর দেখানোর জায়গা এসেছে। সম্ভব না, ডিজলভ করতে হবে এই সরকার। এই সরকার ডিজলভ করতে হবে। গ্রেপ্তার ছাড়া কোনো গতি নেই। গ্রেপ্তার, এই দাবি ওঠা উচিত জনগণের থেকে, মানুষের থেকে এই দাবি ওঠা উচিত। আরজি করে যে মারা গেছে তার কোনো বিচার হয়নি, সিবিআই কে লোকে গালাগালি করছে। এই যদি কন্ডিশন হয় যে সিবিআই এর যা ডকুমেন্টস আছে সব ছিনতাই হয়ে গেছে, আগে গ্রেপ্তার করে বাইরের রাজ্যে নিয়ে যেতে হবে। আমি জানি না সিবিআই কিভাবে মামলা লড়াই করবে, সেটা তাদের স্ট্র্যাটেজি। আজকে কলকাতা হাইকোর্ট মামলা শুনতে পাচ্ছে না। চিন্তা করতে পারছেন কোন পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলা? পুলিশগুলো, জজ সাহেব যখন বলছে পুলিশগুলো কি করছিল? ঘুমোচ্ছিল। কলকাতা পুলিশ ঘুমোচ্ছিল। একটা গুরুত্বপূর্ণ মামলা, সেখানে এত বিশৃঙ্খলা কেন হবে? ওই তৃণমূল যেখানে থাকবে সেখানেই তো বিশৃঙ্খলা হবে। এ রাজ্যের পুলিশ কি করছিল? ঘুমোচ্ছিল, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। আজকে একটা সাধারণ মানুষ কিছু করুক দেখি তো, পুলিশ তো পিটিয়ে চামড়া গুটিয়ে দেবে। পুলিশ যখন মার খায় তখন আমরা প্রোটেকশন দিই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আগে গ্রেপ্তার হওয়া দরকার। আর পশ্চিমবাংলাতে আমি যা বুঝতে পারছি, এখানে কোনো এই যত আপনি বলছেন মিডিয়ায় বলছে, এ বলছে, সে বলছে, দুঃখের সাথে বলছি, কেউ কিছু মনে করবেন না, পশ্চিমবাংলা জায়গাটাই হয়ে গেছে জোরজার মুলুকতার। তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার না করতে পারলে, গ্রেপ্তারিটা দরকার আগে। আর সরকারটাকে ডিজলভ করতে, নির্বাচন আমি মনে করি না নির্বাচন এই সরকার থাকাকালীন হওয়া উচিত। আইদার মে মাসে অ্যাসেম্বলি, না জুন মাসে অ্যাসেম্বলি ডিজলভ হয়ে যাচ্ছে, তারপরে নির্বাচন হোক। অ্যাসেম্বলি পুরো টেনিয়রে 4 মাস 5 মাস 6 মাস যত পারবে লুটে খেয়ে নিক, অসুবিধে নেই তৃণমূল, কিন্তু জুন মাসে নির্বাচন হোক, বা এই সরকারটাকে ডিজলভ করে নির্বাচন হোক। এই দাবি ওঠা উচিত। এই দাবি রাজনৈতিক দলদের ওঠা উচিত, যারা অরাজনৈতিকভাবে আছেন, যারা সরকারের পরিবর্তন চাইছেন, যারা সরকারকে পরিবর্তন চাইছেন, তাদের তরফ থেকে এই দাবি ওঠা উচিত, এবং সংবিধানে সেটা পারমিসেবল। এই জিনিস চলতে পারে না। নির্বাচনে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ডিজলভ করে নির্বাচনে যাওয়া উচিত, এবং ওনাকে গ্রেপ্তার করা উচিত, এবং ওনাকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত। জানি না নির্বাচন কমিশন কতটা করতে পারবে বা ইডি সিবিআই কতটা করতে পারবে, সেটা আমি জানি না, কিন্তু এটা উচিত। যা পশ্চিমবাংলার পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা উচিত বলে আমি মনে করি। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89
MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।